আচ্ছা, আজকে আমরা রিডিং এর একটা বিশেষ ধরনের জিনিস করব। এটাকে বলে ম্যাচিং। এটা হচ্ছে পিওর ম্যাচিং। ঠিক আছে। আমি যেই টেকনিক গুলো শিখাই, এটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না, পৃথিবীর কোথাও পাবেন না। আপনি ইউটিউব করেন, আপনি গুগল করেন, আপনি বই পড়েন, আপনি কোথাও পাবেন না। আমি একদম বাজি ধরে বলতে পারি আপনাকে। এগুলো আমার 22 বছরের আমার আমার রিসার্চ ফসল। কোন একটা মানুষ 4 বার 9 পায়, এটা কি পাগলামি? এটা কোন ধরনের পাগলামি আপনি বোঝেন না? এই যে প্রশ্নের চেহারা দেখা যাচ্ছে, রাইট দি কারেক্ট লেটার এইচ টু ই ইন বক্সেস 33 to 37। বক্সেস মানে হচ্ছে আপনার যে অ্যান্সার শিট আছে সেখানে বক্স থাকবে, মানে হচ্ছে লাইন টানা জায়গা থাকবে। 33 থেকে 37 পর্যন্ত উত্তর দিতে বলেছে, কিন্তু A to E, তার মানে উত্তরের চেহারা হবে এ থেকে ই। আরেকটা জিনিস মনে করিয়ে দেই, সেটি হচ্ছে যখনই আপনার আইএলটিএস রিডিং এবং রাইটিং, মানে রিডিং এবং লিসেনিং, আবার বলি আইএলটিএস রিডিং এবং লিসেনিং এ ABCDE কোনো কিছু থাকবে, উত্তরের চেহারা হবে ABCD, এগুলি মানে উত্তরের চেহারা হবে লেটার। এই জন্যই ABCD দেওয়া হয়। এটা কিপ ইট ইন ইউর মাইন্ড, এটা ব্রেনের ভিতরে গেঁথে রাখেন। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের দুটি পার্ট। একটি হচ্ছে 33 থেকে 37, মানে নাম্বার পার্ট। এটাকে বলি নাম্বার পার্ট, কোশ্চেন নাম্বার পার্ট। 33, 34, 35, 36, 37। আরেকটা হচ্ছে লেটার পার্ট। এ পিটার ফ্লেমিং, এ র্যান ফিয়েন্স, সি ক্রিস বনিংটন, ডি রবিন হ্যানবারি টেনিসন, ই উইলফ্রেড থেসিগার। অর্থটা কি, কাজটা কি? কাজটা হচ্ছে কোন বক্তব্য কোন পার্সন বলেছেন, যেটা প্যাসেজের ভেতরে আছে। কোন বক্তব্য কোন পার্সন বলেছেন, যেটা প্যাসেজের ভেতরে আছে। ফর এক্সাম্পল, হয়তো যে হি ডেসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি। লং জার্নির পরে মানে বাসায় ফেরার পরে বা নিজের প্রিয়জনের কাছে ফেরার পরে যে অনুভূতি, সেটি নিয়ে কোন পার্সন বলেছেন। ভিতরে গিয়ে হয়তো দেখা যাবে যে ক্রিস বনিংটন এটি বলেছেন, বা র্যান ফিয়েন্স বলেছেন, বা পিটার ফ্লেমিং বলেছেন। তখন যদি পিটার ফ্লেমিং বলে থাকেন উত্তর হবে এ, যদি র্যান ফিয়েন্স বলে থাকেন উত্তর হবে বি। এই হচ্ছে কাজ। সো দিস ইজ কল্ড ম্যাচিং। ম্যাচিং দ্য কোয়েশ্চেন পার্ট উইথ দ্য লেটার পার্ট। ম্যাচিং দ্য কোয়েশ্চেন পার্ট উইথ দ্য লেটার পার্ট। তাহলে এখানে আছে হচ্ছে কোন পার্সন কোন কথা বলেছেন। ম্যাচিং দ্য পার্সন উইথ দ্য স্টেটমেন্ট। ম্যাচিং দ্য পার্সন উইথ দ্য স্টেটমেন্ট। হাউএভার, হাউএভার কি মানে অন্য কিছু। এখানে এটা শহরের নাম হতে পারে, কোন শহরের জন্য বা কোন দেশের জন্য কোন কথা প্রযোজ্য। এটা সাল হতে পারে, কোন সালের জন্য কোন কথা প্রযোজ্য। তাহলে এখানে যে মানুষই থাকবে এমন কোনো কথা নাই। মানুষ থাকতে পারে, সিটি থাকতে পারে, কান্ট্রি থাকতে পারে, তারপরে ইয়ার থাকতে পারে, তার মানে নাম্বার ওর প্রপার নাউন্স থাকতে পারে। সো ম্যাচিং দ্য লেটার পার্ট হুইচ রিজেম্বলস নাম্বার ওর প্রপার নাউন্স উইথ দ্য কোয়েশ্চেন পার্ট হুইচ ইজ স্টেটমেন্ট। কাজটা কি বোঝা গেছে সবার? কাজটা কি বোঝা গেছে? একটু লিখেন স্যার। ইজ দ্য ওয়ার্ড ক্লিয়ার? ওকে, ফাইন, কাজটা বোঝা গেছে। এখন হচ্ছে টেকনিক। এখন বাকি দুইটা জিনিস, প্রশ্নের বৈশিষ্ট্য কি এবং টেকনিক কি হবে। দুইটা পার্ট কিন্তু, কোশ্চেনের বৈশিষ্ট্য কি এবং টেকনিক কি হবে। টেকনিক নির্ধারিত হয় প্রশ্নের বৈশিষ্ট্য অনুযায়ী। এখন যেহেতু এটা ম্যাচিং, আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা সবার, যে ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়া বাকি সবাই কোয়েশ্চেন নাম্বারের সিকোয়েন্স অনুযায়ী উত্তর পাওয়া যায়, মানে সিকোয়েন্স মেনটেন করে। তাহলে উল্টাভাবে বলতে হয় ম্যাচিং সিকোয়েন্স মেনটেন করে না। ম্যাচিং সিকোয়েন্স মেনটেন করে না, তার মানে আপনি 33 ধরে খুঁজবেন, আপনি গিয়ে পাবেন লাস্ট প্যারার আগের প্যারায় বা লাস্ট প্যারায়। 34 খুঁজবেন, গিয়ে পাবেন মাঝখানে। চিন্তা করেন উল্টা দিক থেকে, তাহলে উল্টা দিক থেকে খুঁজি, 35 গিয়ে পাইলেন সেকেন্ড প্যারায় বা প্রথম প্যারায়। তার মানে কোনো তাল নাই। বৈশিষ্ট্যটা, মানে বৈশিষ্ট্যটা বোঝা গেছে স্যার? বৈশিষ্ট্যটা কি বোঝা গেছে কিনা? তার মানে সিকোয়েন্স মেনটেন করবে না। যেহেতু সিকোয়েন্স মেনটেন করবে না, অতএব প্রশ্নের নাম্বার ধরে খোঁজা বোকামি। আবার বলি, যেহেতু সিরিয়াল মেনটেন করবে না, অতএব প্রশ্নের নাম্বার ধরে খোঁজা বোকামি। কাজে অন্যটা যেমন আমরা প্রশ্নের নাম্বার ধরে খুঁজি, এটি আমরা প্রশ্নের নাম্বার ধরে খুঁজবো না। তাহলে কি দিয়ে খুঁজবো? আরে এই যেগুলো তো প্রপার নাও, এদেরকে যেমন স্ক্যানিং করি, এদেরকে খুঁজবো, খুঁজে পড়বো এরা কি বলছে। পিটার ফ্লেমিং কি বলছেন খুঁজবো। পিটার ফ্লেমিং কে খুঁজে পেয়ে মানে স্ক্যান করবো, স্ক্যান। ওই যে চোখ দিয়ে যে খুঁজে বের করি প্রপার নাউন এবং নাম্বারস, এই একে চোখ দিয়ে খুঁজে বের করবো, চোখ দিয়ে খুঁজে বের করে ওর একটা কথা, দুইটা কথা বা তিনটা কথা, একাধিক কথা থাকতে পারে। আবার বলি, বৈশিষ্ট্য খেয়াল করতে হবে। পিটার ফ্লেমিং একাধিক কথা বলতে পারে, একটি দুটি তিনটি পর্যন্ত, 1 থেকে 3। তিনটে ইনফরমেশন নিয়ে এসে দেখতে হবে কোনটি 33 থেকে 37-এর ভিতরে ম্যাচ করে, সেটা পিটার ফ্লেমিং বা এ হয়ে যাবে উত্তর। টেকনিক কি বোঝা গেছে? টেকনিকটা কি ক্লিয়ার কিনা? তাহলে টেকনিক কি? প্রশ্ন ধরে খোঁজা হারাম ম্যাচিং এ,
প্রশ্ন ধরে খোঁজা হারাম, নাম ধরে খুঁজতে হবে যাদেরকে স্ক্যান করা যাবে। ঠিক আছে, যাদেরকে স্ক্যান করা যাবে। এখন কিভাবে শুরু করবো? খালি প্রশ্ন না পড়ে পিটার ফ্লেমিং খুঁজবো? আচ্ছা, একটা প্রশ্ন আসছে, ম্যাচিং কি শুধু প্রপার নাউন নাম্বার রিলেটেডই হয়? সবাই খেয়াল করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন একজন প্রশ্ন করেছেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব থ্যাংক ইউ ফর দি কোয়েশ্চেন। শুধু কি নাম্বার প্রপার নাউন রিলেটেডই হয়? তো এটা হচ্ছে ম্যাচিং 80 to 90% নাম্বার এন্ড প্রপার নাউন রিলেটেড হয়। যদি কখনো নাম্বার এন্ড প্রপার নাউন রিলেটেড না হয়, মানে ছোট হাতের জিনিস থাকে, তাহলে ব্যাপারটা হবে অন্য। যেমন পিটার ফ্লেমিং থেকে উইলফ্রেড থেসিগার পর্যন্ত, এ থেকে এই পর্যন্ত প্যাসেজের একটা বড় অংশ, মানে অনেকগুলো প্যারাগ্রাফ জুড়ে থাকবে তারা। কিন্তু যদি এটি স্ক্যানেবল না হয়, মানে বড় হাতের অক্ষর প্রপার নাম্বার রিলেটেড না হয়, তাহলে এটি একটি প্যারা বা পরপর দুটি প্যারার ভিতরে ঘনীভূত অবস্থায় থাকবে। আপনার খালি বের করতে হবে কোন জায়গাটায় শুরু। একটি প্যারার ভিতরে সবগুলো থাকবে, অথবা পরপর দুটি প্যারার ভিতরে সবগুলো থাকবে। খালি আপনার লোকেশনটা একটা বের করতে হবে, তার মানে ডেন্স ভাবে ঘনীভূত থাকবে। আর এইখানে যখন আপনার স্ক্যানের সুবিধা থাকবে, খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল এক্সাম সবসময় ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করে। যেহেতু চোখ দিয়ে খুঁজে বের করা যাবে, পুরো প্যাসেজ জুড়ে ছড়া থাকলেও সমস্যা নাই। যেহেতু চোখ দিয়ে খুঁজে বের করা যাবে না, এক জায়গায় ঘনীভূত থাকবে বা পরপর দুই প্যারায় ঘনীভূত থাকবে। ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার হয়েছে কিনা? এই যে বললাম যে যদি তারা স্ক্যানেবল না হয়, তাহলে কিভাবে থাকবে? সবসময় মনে রাখবেন, কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা একটা মানে একটা স্কিল বা রুল মেনটেন করবে সবসময়। এই দুইটার বাইরে কোনো ব্যতিক্রম ঘটবে না। বলে যে স্যার এটা কি 100%? 100% না, 101%। ঠিক আছে, তাহলে আগে আমরা একবার করে দেখি, করে না দেখলে কেমনে বুঝবো। এখন প্রশ্নে রওনা দেবো কিভাবে? সরাসরি পিটার ফ্লেমিং রেনফিয়েন্স খুঁজতে থাকবো? প্রশ্ন নিয়ে দুটি কাজ করব, আবার বলি, প্রশ্ন নিয়ে দুটি কাজ করবো, দরকার হলে লিখে রাখেন এগুলো। এই ম্যাচিং প্রশ্ন নিয়ে দুটি কাজ করব। লিস্ট অফ এক্সপ্লোরার একবার পড়বো, কিন্তু মনে রাখার চেষ্টা করব না। আবার বলি, একবার পড়বো কিন্তু মনে রাখার চেষ্টা করব না। যেমন পিটার ফ্লেমিং পিএফ, র্যানফিয়েন্স আরএফ মানে বড় হাতের, ক্রিস বনিংটন সিবি, রবিন হ্যানবারি টেনিসন RHB, আবার একটা শর্ট হাইফেন যেটা চোখে দেখা যাবে, এবং উইলফ্রেড থেসিগার বা WT। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অবশ্যই মনের ভিতরে জাগবে, স্যার যে খুব তো বললেন যে পড়বো কিন্তু মনে রাখবো না, তো ওই পাশে গিয়ে মনে থাকবে কেমনে? কি প্রশ্ন সঠিক কি না? প্রশ্ন সঠিক কি না যে এইটা এত কেয়ারফুলি বললেন স্যার, এত কেয়ারফুলি বললেন যে প্রশ্ন মানে আমি পড়বো কিন্তু মনে রাখবো না, এই কথাটার শানে নজুল কি স্যার? এই কথাটা কেন বলছি একটু বোঝাই দিই। কেউ লিখবেন না, আমি চাতে একটা কথা লিখবো। স্যার আজকে যা বলবে এখান থেকেই বুঝবো, আর কিছু দরকার নেই। এটা একটা অ্যাগ্রিগেট প্রসেস, আমি একটা প্রশ্ন বোঝাচ্ছি ম্যাচিং, শুধু এটাই বোঝেন। আচ্ছা দেখেন, এখন কি বলেছিলাম? বলেছিলাম হিউম্যান ব্রেইন ওয়ার্কস ইন ম্যাচিং মেথড দ্যান ইন লিস্টিং মেথড। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো এখন। কেউ লিখেন না, কেউ লিখেন না, সবাই আমার কথাটা শুনেন একটু। একটা রুমে, ওই যে ছোটবেলায় স্কুলে বা এখনো হয় স্কুলে মেমোরি টেস্ট হয় না, পিকনিকে যে মেমোরি গেম হয় না, একটা 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 চাদর বিছায় বা একটা ত্রিপল বিছায়, তার উপরে বিভিন্ন আইটেম রাখা হয়, একবার দেখবে তারপরে কে কয়টা আইটেম লিখতে পারে। সবাই জানেন এটা মেমোরি গেম। ধরেন একটা রুমে আপনাকে 10টা আইটেম দিয়ে রুমটাকে একবার ঘুরে দেখাইলো, এসে বললো না 15টা আইটেম, আরো বেশি। আপনাকে 15টা আইটেম দিয়ে একটা রুমে ঢুকানো হলো, বিভিন্ন কিছু আছে জিনিসপত্র, প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম। এখন আপনাকে বলা হলো, রুম থেকে বের হওয়ার পরে অল্প একটু সময় ঘোরানো হলো, আপনাকে বলা হলো যে 15টা আইটেম লিখেন। আমি লিখে দিতে পারবো যে খুব কম মানুষ আছে যারা 15টা, মানে অলমোস্ট নাই, যে 15টা আইটেম লিস্টিং করতে পারবে। কয়েকটা মিসই হয়ে যাবে, তাই না? এটা তো স্বাভাবিক। তাহলে এটাকে বলে লিস্টিং মেথড। এটাকে বলে লিস্টিং মেথড, মানে আপনি লিস্টটা প্রডিউস করেন, 15টা লিস্ট প্রডিউস করেন। আচ্ছা, এখন আসি কম্পারিজন মেথড। এই রুমে যে 15টা আইটেম ছিল, পাশের রুমে 30টা আইটেম দেওয়া হয়েছে। ওই 30টা আইটেমের ভিতরে 15টা আইটেম আগের রুমের আর 15টা আইটেম নতুন।
মজার ব্যাপার হচ্ছে আপনি 15টা লিস্ট যেখানে প্রডিউস করতে পারলেন না, আপনার ব্রেইন অটোমেটিক্যালি কানেক্ট করবে কোন কোনগুলো নতুন আইটেম ছিল, মানে আগের রুমে ছিল না। এটা কিন্তু সবাই পারবে, বেশিরভাগ মানুষই পারবে, তার এটা তো নতুন, এটা তো দেখি নেই রুমে। তো ফলে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এগুলা ছিল না, ফলে লিস্টে বের হয়ে আসবে যে কোনগুলা ছিল। কিন্তু কোনগুলা ছিল যখন আপনাকে বলা হবে, আপনি মনে করে লিখতে পারবেন না। তাহলে এই যে কোনগুলা ছিল না, এটাকে বলে কম্পারিজন মেথড। এবং এটা একটা রিসার্চ রিপোর্ট, এটা একটা গবেষণার ফল, যে হিউম্যান ব্রেইন ওয়ার্কস ইন কম্পারিজন, মানে ওয়ার্কস বেটার ইন কম্পারিজন মেথড দেন ইন লিস্টিং মেথড। সবাইকে বুঝতে পারছি আইডিয়াটা? সবাইকে আইডিয়াটা বুঝতে পারছি? এই জন্যই বলছি আমি, এখন দেখেন, আপনার মনে রাখার দরকার নাই, আপনার মনে রাখার দরকার নাই। দেখেন, এই যে পিটার ফ্লেমিং, পি এফ, র্যানফিয়েন্স, আর এফ, ক্রিস বনিংটন, সিবি। সিবি কেন? মানে সি বড় হাতের, বি বড় হাতের, চোখ দিয়ে দেখা যাবে এই জন্য। রবিন হ্যানবারি টেনিসন উইথ এ হাইফেন, আর বড় হাতের, এইচ বড় হাতের, টি বড় হাতের, উইলফ্রেড থেসিগার। আপনি একবার পড়ছেন, আপনি খালি বিলিভ রাখেন যে ওই পাশে গিয়ে যদি আপনি দেখেন পিয়েরে উইলিয়ামসন, আপনি কি বুঝবেন না যে এটা ছিল না ওখানে? বলেন আমাকে। আপনার ব্রেইনই বলে দিবে অটোমেটিক্যালি যে পিয়েরে উইলিয়ামসন ছিল না। আর যখন যেটা থাকবে এটা বুঝতে পারবেন, যেটা মনে হয় ছিল। আপনি তো ইউ হ্যাভ অলওয়েজ চান্স টু চেক ব্যাক, আপনি আবার নিচে আসতে পারবেন, দেখতে পারবেন। বাট হ্যাভ বিলিভ যে আপনার ব্রেইনের ওই ক্যাপাসিটি আছে, কম্পারিজন করে আপনি বলতে পারবেন। আপনি নিজেও জানেন না যে আপনার এবিলিটি আছে, আপনি বলতে পারবেন কোনটা ছিল কোনটা ছিল না। এই জন্যই বলছি মনে রাখার চেষ্টা করার কোনো দরকার নাই। হিউম্যান ব্রেইন হ্যাজ অলরেডি দ্যাট ক্যাপাসিটি। ঠিক আছে, আপনাদেরকে জানাই দিলাম, সবাই দেখবেন যে কথা কতটা সত্য। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই নতুনদের উদ্দেশ্যে কিছু বলে যাবো। আচ্ছা ফাইন, তাহলে এখন দেখেন, আমি বলেছিলাম প্রশ্ন নিয়ে দুটি কাজ আছে, এবং এই দুটি কাজ 1 মিনিটের বেশি না। এইটা কয়েক সেকেন্ড, এইটা হচ্ছে গিয়ে 30 সেকেন্ড। কেমন? পিটার ফ্লেমিং, র্যানফিয়েন্স, ক্রিস বনিংটন। একটু মিডিয়াম ভাবে পড়বেন যাতে করে মাথার ভিতরে মনে রাখার দরকার নাই, মুখস্থ রাখার দরকার নাই, বাট মাথার ভিতরে যাতে একটু গাঁথে, তাহলে কম্পারিজন মেথডে কাজ করবে পাশে। রবিন হ্যানবারি টেনিসন, উইলফ্রেড থেসিকার। প্রশ্নে আসবেন, প্রশ্নে এসে হি টি এগুলো গুরুত্ব দিবেন না, খালি কিওয়ার্ড, যেমন হি রেফার্ড। রেফার্ড তো কোনো মিনিং নেই, মানে উনি বুঝিয়েছেন, ভালো কথা, কি বুঝিয়েছেন ওটা খালি। ফর্ম অফ ট্রান্সপোর্ট, এই কিওয়ার্ডটা যদি পেপার বেস পরীক্ষা দেন গোল দাগ দেন, ঠিক আছে, তাহলে গোল দাগ দেন। আর যদি আপনি কম্পিউটার বেস দেন তাহলে এটা জাস্ট মনে মনে নোট করেন, ট্রান্সপোর্ট। ফর্ম অফ ট্রান্সপোর্ট মানে কোন ধরনের ট্রান্সপোর্ট। হি ডেসক্রাইব দরকার নাই। ফিলিংস কামিং ব্যাক হোম আফটার লং জার্নি। ওয়ার্ক, বেনিফিট, স্পেসিফিক গ্রুপস অফ পিপল। তার মানে ওই গ্রুপস অফ পিপলের নাম থাকবে ভেতরে, ভেতরে স্পেসিফিক নাম থাকবে, এই পাশে জেনারেলাইজ থাকবে। স্পেসিফিক গ্রুপ অফ পিপল, তার মানে ওই পাশে স্পেসিফিক নাম থাকবে, এক্সাম্পল থাকবে। ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন বা নতুন আবিষ্কার বা যাত্রা, যে যাত্রা করে নতুন আবিষ্কার, ট্রাভেল করে নতুন আবিষ্কারের ক্ষেত্রে নিজেকে জানার প্রয়োজনীয়তা কনসিডার করেন নাই। He defined exploration as being both, both থাকলে দুইটাই খেয়াল করতে হবে, ইউনিক, তারপরে যেটা অন্য কেউ না, এবং ভ্যালুয়েবল। কোনো কিছু মনে রাখার দরকার নেই, খালি এইটুকু যে আপনি নোট করেছেন এইটুকুই যথেষ্ট। এখন আমরা কি করব? এখন যে রওনা দেবো, কি খোঁজার উদ্দেশ্যে রওনা দেবো? লোকগুলা খোঁজার উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা তাহলে এখন দেখেন, যে উপর থেকে নিচে এইভাবে চেক করব। থমাস হার্ডি, থমাস হার্ডি ছিল না। একডন হিথ, এই নামও আমরা পাই নাই মনে হচ্ছে। এইখানে পিটার ফ্লেমিং পেয়েছি, পিটার ফ্লেমিং। এই যে পিটার ফ্লেমিং কে ছিল নাকি ছিল না বলেন তো? পিটার ফ্লেমিং ছিল না? ইয়েস ছিল। এখন আমরা যেই কাজটা করব দেখেন, আমরা তো প্রশ্নগুলো জাস্ট একবার দেখে এসেছি, লেখা বন্ধ করেন এখন। প্রশ্নগুলো দেখে এসেছি, পিটার ফ্লেমিং কি বলেছে এই মেসেজটা নিয়ে ওই পাশে গিয়ে ম্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ফাইন, আমি ওই যে ডিসেবল করে দিয়েছি এটা। এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং টক্স অফ দি মোমেন্ট when the explorer returns মানে ফিরে আসেন to the existence he has left behind। মানে কি?
ফিরে আসেন টু দ্য এক্সিস্ট, মানে উনি যেটা ফেলে এসেছিলেন, তার মানে কি বাড়িতে আসা, কামিং ব্যাক টু হোম উইথ হিজ লাভড ওয়ান্স। তার মানে বাড়িতে আসার পর অনুভূতির কথা বলা হচ্ছে। দ্য ট্রাভেলার হু হ্যাজ ফর উইকস অর মান্থস সিন হিমসেলফ অনলি এজ এ ফানি অ্যান্ড ইররিলেভেন্ট এলিয়েন। যখন আপনি বুঝবেন না ফানি মানে কি, তখন আপনি চিন্তা করবেন আমি একটা মেসেজ দিছি, যেটা বুঝছি এটা বুঝছি, যেটা বুঝিনি এটা বুঝি নাই, কোনো সমস্যা নাই। এলিয়েন ক্রলিং লেবোরাসলি ওভার এ কান্ট্রি ইন হুইচ হি হ্যাজ নো রুটস এন্ড নো ব্যাকগ্রাউন্ড, তার মানে হচ্ছে যেখানে তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অপরিচিত জায়গা। সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ, তার মানে ওই যে বাড়িতে ফিরে আসার পরে নিজের অন্যটাকে দেখতে পায়। আর রিলেটিভলি সলিড ফিগার হুইচ প্লেস ইন দি মাইন্ডস অফ সার্টেন পিপল। আচ্ছা, এখন আমি আপনাকে মানে বুঝে কোনো লাভ নাই। ধরে নিলাম দা থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই সার্টেন পিপল পর্যন্ত কিছুই বুঝি নাই, কিন্তু এইটুকু তো বুঝছি যে বাড়িতে ফেরার পরে অনুভূতির কথা বলছে, বুঝি নাই? কি বুঝছি তো নাকি? এটুকু তো সবার বোঝার কথা, যত ইংরেজিতে উইক হই। রিটার্নস হোম বলছে, লাভড ওয়ান্স বলছে, মানে বউ বাচ্চা। ফাইন, ওই পাশে যান, গিয়ে দেখবেন একটাই কাছাকাছি ম্যাচ করবে, ওইটাই উত্তর, শেষ। এত বেশি বোঝার দরকার নাই। এই যে, এখানে দেখেন কোনটা, কত নাম্বার প্রশ্নের উত্তর পিটার ফ্লেমিং এ? 34। না বোঝার কিছু নাই, সিস্টেমে আসবেন উত্তর পাবেন, সিস্টেমে যাবেন না, দেখবেন যে কই জানি কি। সবার সবারই তো বোঝার কথা 34, কাজে 34-এর জন্য এ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা তো বোঝায়, কাজটা তো বুঝতে পেরেছি আমরা। কাজটা বুঝছি না সবাই, যে কেমনে বের করবো। হাউ এভার, এখন হাউ এভার দিয়ে কি বলি, উল্টা কথা বলি। এই প্রশ্নের বিশেষ একটা প্যাচ আছে, এই প্যাচটা শুরুতেই বললে কঠিন লাগতো, কাজটা যেহেতু বুঝে গেছি, এখন প্যাচটা অ্যাড করলে আপনার স্কিল মনে হবে। কি কাজ? লেখা আছে এনবি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তার মানে কি, পাঁচটা প্রশ্ন, পাঁচটা লেটার। আমাদের অবচেতন মন, অবচেতন মন মানে কি, মানে কোনো কিছু মনে করে না, কিন্তু এমনি ধরে নিই যে পাঁচটার জন্য পাঁচটা, তাই না? এমনি তো ধরে নেয় সবাই, তাহলে পাঁচটার জন্য পাঁচটা, এটাই তো মনে করে। কিন্তু মনে রাখবেন, যখন প্রশ্ন প্রশ্ন এবং লেটারের সংখ্যা সমান হবে, পাঁচটা প্রশ্ন এবং এবিসিডি ই পাঁচটা থাকবে, চারটা প্রশ্ন এবং চারটা লেটার আছে, ছয়টা প্রশ্ন এবং ছয়টা লেটার আছে, এবং লেখা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তখন 99%ও না, 100% ক্ষেত্রেই একটা ডবল হবে, একটা বাদ যাবে। কারণ তিনটা হওয়ার পরে একটা যদি দুইবার হয় তাহলে তো পাঁচটা হয়ে গেল, তাহলে তার একটা বাদ যাবে। তাহলে এইটা, এই প্রশ্নের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ম্যাচিং এর। এক নাম্বার, যদি প্রশ্ন সংখ্যা এবং লেটার সংখ্যা সমান থাকে এবং লেখা থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তাহলে একটি দুইবার হবে এবং একটি বাদ যাবে। ক্লিয়ার স্যার? এটা কোথাও লেখা নাই, এটা ইউটিউবেও বলা নাই, এটা কোনো বইও লেখা নেই, কোথাও বলা নাই, বাট দিস ইজ দি রুল। স্যার কোনো এক্সেপশন? কোনো এক্সেপশন নাই, 101% ট্রুথ, 101% সত্য। এই সত্যটা জানা আর না জানার ভিতরে বিরাট পার্থক্য। কারণ কি জানেন, যখন কেউ দেখবে একটা দুইবার হচ্ছে, সে চিন্তা করবে আমার ভুল হচ্ছে, এই নিয়ে তার 10 মিনিট চলে যাবে, 10 মিনিটে হাফ প্যাসেজ শেষ করে ফেলার কথা। কিন্তু যদি সে জানে যে পাঁচটার জন্য পাঁচটা হয়েছে, অথচ ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তাহলে সে চিন্তা করবে আমার ভুল হয়েছে। আর যদি দুইবার হয় একটা আরেকটা বাদ যায়, তাহলে চিন্তা করবে আমি ঠিক আছি। আর এটা না জানলে সে তো একটা দুইবার হলে পাগল হয়ে যাবে পরীক্ষার হলে, আমি দেখতেছি এটা, কিন্তু কাহিনীটা কি, মানে তার তো জানা নাই, এটা নিয়ে তার 10 মিনিট চলে যাবে। ঠিক আছে, তাহলে যখনই লেখা থাকবে ইউ, একটি লেটার আপনি দুই মানে একাধিকবার ব্যবহার করতে পারেন, তখনই পারেন শুধু না, এটা অবশ্যই হবে, এই জন্যই লেখা থাকে। তাহলে তখন পাঁচটার ভিতরে তিনটা হবে আলাদা, একটি হবে দুইবার, তাহলে তো পাঁচটা হয়ে গেল, আর একটি বাদ যাবে। ক্লিয়ার? একটি দুইবার হবে আর একটি বাদ যাবে, একটি দুইবার হলে তো সমান সমান হলে তো একটি দুইবার হলে আরেকটা বাদ যাবেই, না বুঝার কি আছে। হাউএভার, যদি লেখা না থাকে, এনবিতে যদি লেখা না থাকে, তাহলে পাঁচটার জন্য পাঁচটা হবে। কাজে এই এনবি বা ইনস্ট্রাকশনে আরেকটা স্কিল শেখায় দেই। পরীক্ষার হলে আপনি যখন বসবেন,
আপনাকে পরীক্ষার ইনভিজিলেটররা বলবে রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। এটা আপনাকে বারবার বলবে, কারণ এটা তার চাকরি, বলাটাই তার চাকরি, তার চাকরির একটা অংশ। আসলে ইনস্ট্রাকশন আমরা পড়ে সময় নষ্ট করব না, কারণ এই জন্য আমি প্রিপারেশন করে আসছি। এগুলো তো রিয়েল এক্সামেরই ইনস্ট্রাকশন, একই রকম ইনস্ট্রাকশন থাকে। ইনস্ট্রাকশনে শুধুমাত্র বোল্ড এবং আন্ডারলাইন অংশ ছাড়া বাকি কোনো অংশ পড়বেন না। যেমন এনবি বোল্ড করা, আমি কি বুঝাইতে পারছি? আরেকটা স্কিল শিখাইছি আমি, বিরাট বড় স্কিল। ইনস্ট্রাকশনের কোনো অংশ পড়ে সময় নষ্ট করবেন না, কিন্তু যখন আপনি বোল্ড আন্ডারলাইন মানে স্পেশাল পার্ট গুলা পড়বেন, তখন আপনি কোনো ইনস্ট্রাকশন মিস করবেন না। আর বাকি কোনো কিছু পড়ার দরকার নেই, এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। ক্লিয়ার স্যার? এই ইনস্ট্রাকশনটা কি ক্লিয়ার? কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়ার একটা ইনস্ট্রাকশন দিলাম আমি, এন্ড ফলো ইট। ফাইনাল পরীক্ষা কি আবার মনে করবেন না 22,500 টাকা দিচ্ছি বাইরে যাওয়ার স্বপ্ন, রিয়েল পরীক্ষা যেহেতু ইনস্ট্রাকশন একটু পড়াই নেই, তাহলে ইউ আর গন, আপনি সময় নষ্ট, আপনি সেই লোক যে সময় পাবেন না। না, ফেল যাবে না, তোমার অন্য শুতে হবে তাহলে। দিলাম পছন্দ না। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম যে পিটার ফ্লেমিং হয়ে গেছে, ভালো কথা, বাট এক ব্যাটা কিন্তু দুইবার হবে, এক লোক কিন্তু দুইবার হবে, আরেক লোক বাদ যাবে। এবং এটা জানা আর না জানার যে কত বড় পার্থক্য আমরা একটু পরেই বুঝবো। টোটাল এই না জানার কারণে পরীক্ষাটা নষ্ট হয়ে যেতে পারে। 10 মিনিট চলে যাওয়া মানে 10 মিনিট অকারণে চলে যাওয়া মানে আপনার রিডিং পরীক্ষা কম। 1 মিনিট বিরাট গুরুত্বপূর্ণ এখানে। 10 মিনিটে অনেক সময় পুরো একটা প্যাসেজ শেষ করে ফেলা যায় যদি আপনি প্রসেস জানেন। এরপরে কি? তারপরে দেখবো অন্য লোক, প্রশ্নটা কিন্তু অন্য লোক। ফাইন, এখানে পেয়েছিলাম কি পিটার ফ্লেমিং, এই যে পিটার ফ্লেমিং এখানে পেয়েছিলাম, এই যে এই যে। এখন তার নিচে দেখবো, আবার কিন্তু উপর থেকে নিচে নাম দেখবো, দেখি তো নাম। এই এই কোনো নাম নাই, খালি বাট বড় হাতের দেখা যায় আর উই বড় হাতের দেখা যায়, কোনো নাম নাই। সো স্কিপ। এখানে আসি, এমটি কোয়ার্টার। আর এখানে তো দেখি রবিন হ্যানবারি টেনিসন, উইলফ্রেড থেসিগার, ক্রিস বনিংটন, সব বেটা তো এখানে। কি পাওয়া গেছে না? পাওয়া গেছে, এখানে অনেকগুলোই পাওয়া গেছে। পড়া শুরু করি। র্যানফিয়ান্স, র্যানফিয়ান্স কি বলছে দেখি। ডাবড দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার সেট, এটার উচ্চারণ শিখে নেন স্পিকিং এর জন্য। সেইড না, সেট। সেট ছয় আকারে, দন্ত ছয় আকারে, দন্ত ছয় আকারে সে ড, সেট, সেট, সেইড না। Ranfian Stubb, the greatest living explorer, said, an explorer is someone who has done something that no human has done before. তার মানে একাই করেছে এরকম, মানে প্রত্যেকটা এক্সপ্লোরার, প্রত্যেকটা ট্রাভেলার একা। অ্যান্ড দুইটা জিনিস, সবসময় দুইটা থাকলে তিনটা থাকলে খেয়াল করবেন এগুলো। অ্যান্ড অলসো ডান সামথিং সাইন্টিফিক্যালি ইউজফুল, তার মানে কিছু একটা দরকারি জিনিস। তাহলে 1 নাম্বার, যে কোনো একটা মানুষ একাই করেছে এবং দরকারি, দুইটা দুইটা ক্রাইটেরিয়া। এই পাশে বলেন আমাকে কোনটা উত্তর। দেখেন বোথ দিয়ে দুইটা আছে, ইউনিক তার মানে ওই যে একাই করেছে, আর ইউজ মানে ভ্যালুয়েবল টু আদার্স। এই যে ভ্যালু টু আদার্স এটা কিন্তু জেনারেল ভার্সন, জেনারেলাইজ ভার্সন। ওইখানে আরেকটু স্পেসিফিক আছে সাইন্টিফিক্যালি। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কোয়েশ্চেনে যদি জেনারেলাইজ থাকে এবং ভেতরে স্পেসিফিক থাকে তাহলে ইটস অল রাইট। ট্রু ফলস নট গিভেনের জন্য এটা ট্রু, অন্য কিছুর ক্ষেত্রে এটাকে সিনোনিমাস ধরতে হবে। তাহলে 37 হয়ে গেল র্যানফিয়েন্স বি। সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার না? ওকে ফাইন। এক্সকিউজ মি। তারপরের বেটা দেখি কি বলে, কিভাবে প্রশ্নের উত্তরগুলো বের করছে এটাই ফলো করা যথেষ্ট। ক্রিস বনিংটন,
A leading mountaineer felt exploration was to be found in the act of physically touching the unknown. শারীরিকভাবে অজানাকে স্পর্শ করা মানে কোথাও যে ট্রাভেল করে মানে নতুন জায়গায় যাওয়া। এক্সকিউজ মি, ঠান্ডা লেগে গেছে আমার। ইউ হ্যাভ টু হ্যাভ গন সামওয়্যার নিউ, তার মানে একই একই জিনিস, নতুন কোনো জায়গায় ফিজিক্যালি যাওয়া। এটা একটু চিন্তা ভাবনা করে কথাটা বলবেন, আমাকে সবাই উত্তরটা দিবেন। এখান থেকে কোনো নাম্বারের কথা আমরা বলতে পারি কিনা, অথবা অন্য কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা, মানে কি সিদ্ধান্তে আসতে পারি? সি কেন? 33 কেন? 33 তো মোটেও না, বলছে নতুন জায়গায় যাওয়া। এটা বলছে ফর্ম অফ ট্রান্সপোর্ট। ফর্ম অফ ট্রান্সপোর্ট বলতে কি বোঝা জানেন? টাইপ অফ মিউজিক যদি বলি তাহলে বোঝাবে পপ, রক, র্যাগে। ফর্ম অফ ট্রান্সপোর্ট বলতে বোঝাবে কার, জিপ, অ্যানিমালস, যেটাতে চড়ে যাওয়া যায়। তো কই কি ফর্ম অফ ট্রান্সপোর্ট আর কই ফিজিক্যালি টাচিং দ্য আননোন? ট্রান্সপোর্টের কোনো কথা কি আছে এখানে আসলে? যিনি বললেন ট্রান্সপোর্ট, আপনি একটু চিন্তা করে দেখেন ফর্ম অফ ট্রান্সপোর্ট শব্দটার অর্থ কি। আমাকে যদি বলে ফর্ম অফ মিউজিক, তার মানে ক্লাসিক্যাল, পপ, রক এগুলি, তাহলে বাদ যদি যায় তাহলে সিদ্ধান্ত কি হবে? আমরা জানি না যে এক বেটা বাদ যাবে, ওই জেএনবি তে লেখা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ব্যাটারে পকেটে রাখতে হবে, এইটাই বোধহয় সেই বাদ বেটা। তাহলে এইটা যদি বাদ বেটা হয় তাহলে কোন বেটা দুইবার হবে? একই সাথে চিন্তা করতে হবে, তাহলে আরেক বেটা দুইবার হবে। এইখানেই হলো যে জানবে সে কনফিউশনে পড়বে না, আর যে জানে না এটা সে তো বিরাট কনফিউশনে পড়বে। নাই কেন এটা, নাই কেন এটা, এটা কি জোর করে মিলানোর চেষ্টা করবে, তারপর একটা ভুল উত্তর দিবে। আর এই একটা ভুলের জন্য এইটা যে ভুল উত্তর হইলো, এইটার যে সঠিক উত্তরটা ছিল সেটাও ভুল হবে, তাহলে দুইটা ভুল হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তার যদি আরো কোড থাকে এই চিন্তা তো অবান্তরই, কারণ তার নাম তো আপনি স্ক্যান করতে পারবেন, স্ক্যান করে না পাইলে করিম যে এই কথা বলছে, করিম ছাড়া কেমনে বলবে আমারে বোঝান। করিম যে এই কথা বলছে, করিম ছাড়া আপনি কেমনে বলবেন? র্যানফিয়াস তো আর বড় হাতের, এর বড় হাতের তো চোখ দিয়ে খুঁজে পাওয়া যাবে, এ তো এমন কিছু না। তাহলে চোখে যদি না পান তাহলে নাই। ভেরি ভেরি সিম্পল লজিক, একদম ম্যাথামেটিক্স, অঙ্ক। কাজে জানা না থাকলে দুইটা ভুল হবে, মিনিমাম দুইটা ভুল হবেই, নো ওয়ে। কাজে র্যানফিয়াস যে এখন নাই, এটাকে পকেটে রাখছি, কাজে এখন মনে রাখতে হবে ক্রিস বনিংটন অথবা রবিন হ্যানবারি টেনিসন দুইবার হবে, বা উইলফ্রেড থেসিকার দুইবার হবে। ঠিক আছে? ও র্যানফিয়াস তো বলছি, ক্রিস বনিংটন হয় নাই, তাহলে ডি অথবা ই দুইবার হবে, একটা একবার হবে আর একটা দুইবার হবে, নাহলে পাঁচটা মিলবে না তো। এই নলেজটাই হলো ইম্পর্টেন্ট নলেজ এখানে। এই নলেজ ছাড়া কেউ ইংরেজি পড়া বুঝতে যাচ্ছে, ও কি কাজটা করতেছে আমরা বলেন তো? ও তো আইএলস এর এই প্রশ্নের মানে ট্র্যাপই জানে না, ও তো লাভ দিয়ে ট্র্যাপে পড়বে। মানে ব্যাপারটা এরকম, এই সামনে গর্ত দেখা যায়, কয় আচ্ছা বলে গিয়ে গর্তের ভিতরে ঠ্যাং। তাইলে আমরা এখন কেয়ারফুল থাকবো। এইটা তো বাদ, বাদ হওয়ার সাথে সাথে মনে করতে হবে আরেক, ওই দুজনের একজন কিন্তু দুইবার হবে, এটাই ন্যাচারাল। ওইটা নিয়েও আবার সেকেন্ড কনফিউশন যাতে না হয়। এখন দেখি, the Robin Hanbury Tennyson, a campaigner on behalf of remote so-called tribal people, তাহলে ট্রাইবাল পিপলের জন্য উনি কাজ করেছিলেন। এক নাম্বার তথ্য, একজনের সংক্রান্ত একাধিক তথ্য থাকতে পারে। দুই নাম্বার, a traveler simply records information about some far off world, দূরের দুনিয়া সংক্রান্ত কিছু ইনফরমেশন উনি রেকর্ড করেন এন্ড রিপোর্টস ব্যাক। শেষ। তাহলে এক নাম্বার হচ্ছে উনি ট্রাইবাল পিপলের জন্য কাজ করেছিলেন, দুই নাম্বার হচ্ছে ইনফরমেশন রিপোর্ট করে, নতুন ইনফরমেশন রিপোর্ট করে। এই দুইটার একটা ম্যাচ করবে। উনি ট্রাইবালদের জন্য কাজ করেছিলেন এবং ইনফরমেশন রিপোর্ট করে একজন ট্রাভেলার। কোনটা বলেন? ট্রাইবাল পিপলের জন্য কাজ করেছিলেন। 35, হি ওয়ার্ক ফর দি বেনিফিট অফ স্পেশাল গ্রুপ অফ পিপল, একটা মিলছে। এটাও একটা বৈশিষ্ট্য, একাধিক থাকলে একটি মিলবে, আর যে লোকের দুইবার হবে তার দুইটি মিলবে। আর যার একটি মিলবে সেই ক্ষেত্রেও একাধিক ইনফরমেশন থাকতে পারে। কাজে এই যে এতগুলো তথ্য দিলাম, এই প্রশ্নের বৈশিষ্ট্য, ট্র্যাপ এবং সলিউশনের উপায়, এই কম্বিনেশন নিয়ে আপনি যখন কাজ করবেন আপনার আপনার কারেক্ট হতে বাধ্য। তাহলে 35-এর ডি, তাহলে বাদ রয়েছে কি বলেন তো? বাদ রয়েছে কত কত নাম্বার লিখেন? 33, 36। ধরেন আপনার পরীক্ষার টাইম নাই আর,
ধরেন আপনার না 34 তো পাইছি স্যার, 34 তো ওই যে প্রথমটাই পিটার ফ্লেমিং, ওই যে মানে বাড়িতে আসার ফিলিং 33 34। ধরেন আপনার পরীক্ষার টাইম নাই, এখন কম সময়, তাহলে এখন 33 36-এর উত্তর কি হবে বলেন? আপনার পড়ার টাইমও নাই, খাতা টানাটানি চলতেছে, দুইটাই কারণ র্যানফিয়েন্স তো বাদ, আর একজন দুইটা না হলে কেমনে হবে? আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের মনের একটা শান্তি তো আছে, আমরা দেখি যে আসলে এটা ওই উইলফ্রেড থেসিগার কিনা। এক নাম্বার ফর্ম অফ ট্রান্সপোর্ট, আর দুই নাম্বার নিজের সংক্রান্তে জানাটা জরুরি না। এই যে কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ, মানে ট্রাভেলে গেলে বা এক্সপ্লোর করলে নিজের সংক্রান্তে জানাটা জরুরি না। আর একটা হচ্ছে ফর্ম অফ ট্রান্সপোর্ট, দেখি তো উইলফ্রেড থেসিগার আছে কিনা। এইখানে মানে না বুঝে খালি কোনো মতে কানেক্ট করতে পারলেই হলো, এটা একটা সুবিধা। দেখেন উইলফ্রেড থেসিগার, who crossed Arabia's empty quarter in 1946 and belonged to an era of unmechanized travel now lost to the rest of us, told me. তাহলে এগুলো কিছু মিলে না কোনো কথা। ইফ আই হ্যাড গন অ্যাক্রস বাই ক্যামেল মানে ফর্ম অফ ট্রান্সপোর্ট, উঠে চড়ে যদি যাইতো ফর্ম অফ ট্রান্সপোর্ট 33। আর এটা কি নিজের সংক্রান্তে জানা জরুরি না। আই কুড হ্যাভ গন বাই কার, আই উডন্ট হ্যাভ বিন স্টান টু হিম, এটাও না। এক্সপ্লোরেশন মিন ব্রিঙ্গিং ব্যাক ইনফরমেশন ফ্রম এ রিমোট প্লেস রিগার্ডলেস মানে কি নির্বিশেষে অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি মানে কি নিজের সংক্রান্তে জানা, আর রিগার্ডলেস মানে নির্বিশেষে, তার মানে এটা কোনো ম্যাটার করে না, নিজের সংক্রান্তে জানলাম কি জানলাম না এটা ব্যাপার না। তাহলে কি বোঝা গেল? এখন কি তাহলে জানলাম, রিপিট করি স্যার, রিপিট করি। এক নাম্বার প্রশ্নটা এক মানে লিস্ট অফ পিপল বা লিস্ট অফ সিটি একবার পড়বো, মনে রাখার চেষ্টা করব না। দুই নাম্বার প্রশ্নগুলোকে একবার পড়বো, কিওয়ার্ড গুলো খালি নোট করব, মনে রাখার চেষ্টা করব না। তিন নাম্বার লোকগুলাকে খুঁজবো, লোক যা বলছে একাধিক ইনফরমেশন নিয়ে এসে এই পাশে একটি ইনফরমেশন ম্যাচ করবে। চার নাম্বার যদি সমান সমান থাকে প্রশ্ন এবং মানে ABCDE এবং ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একটি লেটার আপনি এনবি তে লেখা আছে একবারে বেশি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে একজন বাদ যাবে এবং একজন দুইবার হবে। কাজে কে বাদ যাবে কে দুইবার হবে, বাদ গেলে ওইটাকে তখন মনে করতে হবে যে মানে এরকম করা যাবে না যে এটা কই তখন যদি একজন তো বাদ যাবে, এটাই হলো বেটা। তাহলে এই হলো পদ্ধতি, ঠিক আছে? এইটা কিন্তু একান্তই আমার পাওয়া পদ্ধতি, এটা পৃথিবীর কোনো এক্সপার্টের কাছ থেকে আমার ধার করা না। আই এম দি এক্সপার্ট এট ইট। এই যে এইটার জন্য, যে এইটা যেটা বললাম, যেটা আমি আরেকজনের কাছ থেকে শিখেছি, আমি বলে দেবো যে হ্যাঁ এটা আমি পেয়েছি। যেটা আমি নিজে বানাইছি এটা আমি বলবো যে আমি নিজে বানাইছি। এটা টোটাল মেথড এবং অবজারভেশন আমি নিজে বানাইছি, এবং এর কোনো ব্যতিক্রম নাই। আপনারা দেখতে পারেন কেমব্রিজ যতগুলো বই আছে, যতগুলো টেস্ট আছে, সবগুলোতে আমার এই অবজারভেশন অ্যাপ্লিকেবল। এই ম্যাচিং আমরা আরেকটা করবো, আজকে আরেকটা করবো, আমি একটা করে ছেড়ে দেবো না স্যার ইনশাল্লাহ। 20 থেকে 21 22 23 24 25 26, 1 2 3 4 5 6 7টা, এখানে কয়টা 1 2 3 4 5 6 7। যখনই সমান থাকবে খেয়াল করবেন যে এনবি তে লেখা থাকবে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, সাম অপশনস মে নট বি ইউজড। এটা কখনো লেখা থাকতে পারে না থাকতে পারে, বাট উপরেটা লেখা থাকবে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এইটা আর এই যে নিচেটা থাকা একই কথা, মানে নিচেটা না থাকলে একই কথা। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স মানে আরেকটা নাও হতে পারে। তাহলে সিদ্ধান্ত কি হবে বলেন তো? সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হবে হচ্ছে 7টার ভিতরে একটি বাদ যাবে, 6টার উত্তর হবে, বাট একটি দুইবার হবে, একটা বাদ যাবে একটা দুইবার হবে, একটা রিপিট একটা বাদ। ফাইন। আচ্ছা 22 নম্বর প্রশ্নটা এখানে আসে নাই। 22 নম্বর প্রশ্নটা আমার কাছে লেখা আছে, আমি বের করে রেখেছি আর কি ক্লাসের আগে, দেখলাম যে 22 নম্বর প্রশ্নটা নাই। 22 নম্বর প্রশ্নটা লিখে নেন সবাই। 22 নম্বর প্রশ্নটা এরকম ছিল, হুবহু মনে নাই, বাট টপিকটা মানে ভেতরে গেলে মানে পাওয়া যাবে আর কি। 22 নম্বর প্রশ্নটা, এটা প্রিন্টের কারণে কোনোভাবে উঠে নাই। এটা হবে থ্রি ডি ক্যান, আমি একটু লিখে দিচ্ছি। ফোবিয়া মানে কি? আতঙ্ক বা ভয়ের কারণ। 3D ক্যান ক্রিয়েট ফোবিয়া। ফোবিয়া মানে আতঙ্ক ভয় এগুলি। তাহলে এই কথা কোন লোক বলছেন আর কি? আচ্ছা তাহলে আমরা একটু লোকগুলা দেখে নেই, তারপরে কোশ্চেনের ইয়েগুলো দেখে নেবো, কিওয়ার্ড গুলো দেখে নেবো। এইটার একটা সুবিধা কি, আপনি হুবহু না বুঝলেও কোনো মতে দেখবেন যে ম্যাচ করে যে কোনো একটাই, কাছাকাছি ম্যাচ করবে একটাই, ওইটাই উত্তর। এখানে কোনো এমন হবে না যে দুইটা ম্যাচ করতেছে কোনটার ভিতরে কোনটা উত্তর, একটাই দেখবেন যে মোটামুটি একটু ম্যাচ করে, বাস ওইটাই উত্তর। এটা একটা সুবিধাটা জেনে রাখতে হবে। কেনেথ টুরান, কে এবং টি বড় হাতের।
এক্সিবিটর রিলেশন অ্যানালিস্ট, ই এবং আর বড় হাতের। অ্যানিমেশন আইডিয়াস ব্লগার, অ্যানিমেশন এবং আইডিয়া এ এবং আই বড়, ব্লগারের ডবল জিও চোখে দেখা যায়। কেভিন কার, ডক্টর দুইটা, ডক্টর মাইকেল রসেনবার্গ, ডক্টর ডেবরা ফ্রিডম্যান, এবং ফাইনাল হলো রজার এবার্ট। এখন এখানে কিওয়ার্ড গুলো নেবেন এবং কিওয়ার্ড গুলোর মিনিং ক্লিয়ার করে নিতে হবে যে মিনিং দিয়ে কি বোঝাচ্ছে। যেমন 3D কনফ্লিক্টস উইথ এন মেন্টাল কনস্ট্রাক্ট অফ আওয়ার সারাউন্ডিংস, তার মানে একটা সাইকোলজিক্যাল বিষয়, মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আচ্ছা, সারাউন্ডিংস মানে আমাদের চারপাশ। মনে রাখবেন জেনারেলাইজড ওয়ার্ডের স্পেসিফিক ওয়ার্ড ভেতরে হয়, এবং সারাউন্ডিংস এটা কোনো স্পেসিফিক ওয়ার্ড থাকতে পারে ভেতরে। তাহলে কনফ্লিক্টস একটা নেগেটিভ, তাহলে মেন্টালি আমাদের কোনো সারাউন্ডিং নিয়ে কোনো মিসকনসেপশন হয়, মানে মেন্টাল এবিলিটির প্রবলেম হয়। এইভাবে একটু একটু মানে ব্যাখ্যাটা বোঝা জরুরি যদি কঠিন কথা হয়। 3D এনকারেজেস অ্যান ওভার এমফেসিস অন কুইক ভিজুয়াল থ্রিলস। ওভার কি পজিটিভ না নেগেটিভ বলেন তো? যে কোনো কিছুর ওভার কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। ওভার স্মার্ট নেগেটিভ, যে কোনো কিছু ওভার খারাপ। তাহলে এটা সমালোচনা, যে কে সমালোচনা করেছেন যে ওভার এমফেসিস অন কুইক ভিজুয়াল থ্রিলস, মানে উনি সমালোচনা করেছেন যে আপাতভাবে একটু থ্রিল দেয় আর কিন্তু ব্যাপারটা ভালো না। এটা কি? এটা হলো যে ফিলিংস অফ ফোবিয়া, আতঙ্ক বা ভয়ের বিষয়। 3D ভিউইং ক্যান ওয়ার্সেন অ্যান এক্সিস্টিং ভিজুয়াল ডিসঅর্ডার। এক্সিস্টিং ভিজুয়াল ডিসঅর্ডার, এই কথাটা খেয়াল করতে হবে। ভিজুয়াল ডিসঅর্ডার মানে চোখের প্রবলেম, কিন্তু মানে তার মানে হচ্ছে অলরেডি চোখের প্রবলেম আছে, তাকে আরো খারাপ করতে পারে। তাহলে ওরসেন এবং এক্সিস্টিং ভিজুয়াল ডিসঅর্ডার। আভাটার নিয়ে দুইটা। তাহলে এখানে ধরেন এখানে ম্যাচিং এ যদি কোনো স্ক্যানেবল ম্যাটেরিয়াল থাকে তাহলে স্ক্যান করে আমরা ওইটা আগে বের করতে পারি, এটাও হয়। এই লোকগুলাকেও তো বের করতে পারি, আবার অবতার দিয়েও বের করতে পারি 24-25। মোস্ট পাওয়ারফুল এক্সাম্পল অফ 3D yet to arrive in cinemas, তার মানে অবতারের গুণগান গাওয়া হয়েছে। 3Dর ভিতরে বেস্ট মোস্ট পাওয়ারফুল এক্সাম্পল। অবতার স্ট্রেংথ ইজ ফাউন্ড ইন ইটস ভিজুয়াল স্প্লেন্ডর, নট ইন অ্যাসপেক্টস অফ স্টোরি। তার মানে স্টোরি লাইন বা ঘটনা তেমন কিছু না, কিন্তু দেখতে দারুণ। তার মানে যে কোরিওগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো মারাত্মক। পিপল অলরেডি হ্যাভ দ্য মেন্টাল ক্যাপাসিটি, অলরেডি বলছে যে খেয়াল করতে হবে এই শব্দগুলো আলাদা আলাদা। অলরেডি, অলওয়েজ, নেভার, এগুলো অলরেডি হ্যাভ দ্য মেন্টাল ক্যাপাসিটি টু সি অর্ডিনারি মুভিজ টু ইন 3 ডাইমেনশন। তার মানে 3D মুভি হওয়া লাগে না, আমাদের মেন্টাল এবিলিটি আছে 3 ডাইমেনশনে দেখার, কল্পনার মাধ্যমে। অর্ডিনারি মানে কি মুভি বলেন তো? কত ডি মুভি? কার কোনো ধারণা আছে? অর্ডিনারি মুভি কত ডি? 3D তো হচ্ছে গিয়ে, হ্যাঁ 2D, রাইট। তাহলে অর্ডিনারি বদলে 2Dও থাকতে পারে, কিন্তু সিনোনিমাস। মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ খেয়াল করলে একটু ভালো হয় আর কি। অর্ডিনারি বলতে 2D, তাহলে 2Dও থাকতে পারে ভিতরে সিনোনিম। আচ্ছা, এইটা আমি কেন দেখাচ্ছি? এটা কোনো কেমব্রিজ না, এটা অন্য একটা জায়গা থেকে নেওয়া, অন্য একটা টেস্ট থেকে নেওয়া। কোথায় যেন একটা মক টেস্ট পেয়েছিলাম আমি, ওইটা থেকে নেওয়া। এটা আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল এটার ভিতরে, কিন্তু কঠিনটাও যে একই রুল দিয়ে সহজ হয়। আমি যে রুল বলছি, এই রুলে যদি আপনি থাকেন, আপনি যদি ভেতরের ভোকাবুলারি সেন্টেন্সে হারায় না যান, ভোকাবুলারি সেন্টেন্স আমাদেরকে কিভাবে ডস দেয় রুল জানার পরেও, এটা তার উদাহরণ। এইটা যদি পারেন, এটা যদি বুঝেন, তাহলে যে কোনো কঠিন এই ম্যাচিং আপনি পারবেন। এই জন্য এটা আমি একটু দেখাচ্ছি সেকেন্ডে। প্রথমে রুলটা বোঝানোর জন্য মোটামুটি আর কি মিডিয়াম লেভেল নিচে, এটা হার্ড লেভেল, এত হার্ড লেভেল থাকবে না। তারপর আমি শেখাই দিচ্ছি যাতে করে আপনি যখন মাস্টার্সে পড়বেন তখন ক্লাস 10-এর অঙ্ক সহজ লাগবে। এজন্য অনেক কঠিন একটা ক্লাসিফিকে মানে যে ম্যাচিং আমি দেখানোর চেষ্টা করছি এখানে। কঠিনটা কেমন বুঝবেন একটু পরে। আচ্ছা, তাহলে যে কেনেথ তুরান নাম টাম খুঁজবো। নিউ ইয়র্ক সিটি না, মানুষের নাম খুঁজতেছি আমরা, নাই। বর্না ডেভিল নাই, দ্য পাওয়ার অফ লাভ নাই, মানুষের নাম নাই। দেখছেন উপর থেকে নিচে নাই, শেষ 4-5 সেকেন্ড। এখানে আসি, অবতার পাইছি, অবতার নিয়ে 24-25, 24-25 সলভ করে ফেলতে পারবো। আবার এখানে এই যে এক্সিবিটর রিলেশনস, তাই না? কেনেথ তুরান, এই পাইছি তো। এই প্যারায় তো অনেক কিছু আছে, দেখি তাহলে পড়তে থাকি। কেনেথ তুরান কি বলছে দেখি। Kenneth Turan of the Los Angeles Times praised Avatar's powerful visual accomplishment. তাহলে একটা নিলাম পাওয়ারফুল ভিজুয়াল। Though most critics praised the কই না পাওয়ারফুল ভিজুয়াল accomplishment, বাট মানে উল্টা দিক, suggested the dialogue was flat. ডায়ালগ ওয়াজ ফ্ল্যাট মানে কি? তাহলে ডায়ালগ কি? স্টোরির অংশ, যে আমরা স্টোরি পাইছিলাম না অবতারে। ডায়ালগ ওয়াজ ফ্ল্যাট এন্ড দি ক্যারেক্টারাইজেশন, তাহলে ডায়ালগ ক্যারেক্টারাইজেশন এগুলো স্টোরির অংশ, অবভিয়াস। এখন অবতার নিয়ে তো দুইটা ছিল, তাহলে আরেকটা দেখি।
A film analyst at Exhibitor Relations has agreed, noting that Avatar has cemented the use of a 3D as a production and promotional tool for blockbuster film. ধরেন cemented use of production বুঝি নাই, ধরেন বুঝি নাই, ভোকাবুলারি জানা সত্ত্বেও কি বলতেছে বুঝি নাই, কিন্তু ব্লকবাস্টার ফিল্ম তো বুঝছেন, যেটাকে প্রেজ করা হয়েছে, রাদার দেন এজ এ মিয়ার নিশে, মনে করেন বুঝি নাই, কেউ বুঝছেন কেউ বুঝেন নাই, অর নোভেলটি এক্সপেরিমেন্ট, ধরলাম শব্দ বুঝলেও কি বলতে চাইছে বুঝি নাই, কিন্তু ব্লকবাস্টার ফিল্ম এটা তো বুঝছি, সুপার ডুপার ফিল্ম। দিস ইজ ওয়াই অল দিস 3D ভেনুজ ওয়্যার বিল্ট, হি সেড। অল দিস মানে তো সব, বাট দিস ইজ দি ওয়ান। কি নিয়ে কথা হচ্ছিল? কোন মুভি নিয়ে কথা হচ্ছিল? কোন মুভি নিয়ে কথা হচ্ছিল? অবতার। তাহলে দিস ইজ দি ওয়ান, তাহলে ব্লকবাস্টার এবং দিস ইজ দি ওয়ান, তার মানে এটা যে মোস্ট পাওয়ারফুল, দ্য বেহেমথ বুঝি নাই, কিন্তু এটার যে গুণগান গাওয়া হয়েছে এটা তো বুঝছি। দ্য হলি গ্রেইল অফ 3D হ্যাজ ফাইনালি অ্যারাইভড, অবশেষে এর পাওয়া গেল। তাইলে এক্সিবিটর রিলেশন 3Dর গুণগান গাইছে, এটারে ব্লকবাস্টার বলছে, এটারে অনলি ওয়ান বলছে, এবং কেনেথ তুরান বলছে হচ্ছে এটার ভিজুয়াল পাওয়ার এবং মানে ওই ডায়লগ এবং মানে কি ক্যারেক্টারাইজেশন অতটা ভালো না। তাহলে এখন ডায়লগ ক্যারেক্টারাইজেশন অতটা ভালো না কিন্তু ভিজুয়াল ভালো, এটা কে বলছে বলেন? এটা কে বলছে? মানে কত নাম্বার এটা? কেনার তুরান বলছে ফাইন। কত নাম্বার? 25 নাকি 24? মানে এটার ভিজুয়াল ভালো, ডায়লগ এবং ক্যারেক্টারাইজেশন ভালো না, কত নাম্বার? 25। 24 কেমনে হইলো? এটা 25। আর এইটাই যে সবচেয়ে মানে সেরকম একটা ছবি, সেটা কে বলছে? সেটা বলছে ওই যে অ্যানিমেটর এক্সিবিটর, 24। তাহলে পেয়ে গেলাম 24 হচ্ছে এক্সিবিটর রিলেশন অ্যানালিস্ট এবং 25 হচ্ছে কেনেথ তুরান, তাই না? তাহলে 24 হচ্ছে বি, 25 হচ্ছে এ। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ফাইন। এখন দেখেন, ওই যে অনেক কিছু আমরা বুঝি নাই, এই বোঝা বাদ দিয়ে আমি বলছিলাম কোনো মতে মিললেই হইল, কি বিশ্বাস হয়েছে? এখন বেশি বুঝতে গেলেই সমস্যা আইএলটিএস রিডিং এ, প্যাসেজের ভিতরে বেশি বোঝাবুঝি কম, প্রশ্ন এবং মেথড বোঝাবুঝি বেশি। এখানে কি আছে দেখি, আবার অবচার আছে, বাট এখানে আছে এই যে ব্লগার, ব্লগার অন অ্যানিমেশন আইডিয়াস, এটা ছিল না আমাদের? ইয়েস ছিল। তাহলে ব্লগার অন অ্যানিমেশন আইডিয়াস রাইটস when 3D is done well like in flying scenes, এখানে সে বেশি কথা থাকবে, এটা প্রশ্নের সাথে না মিললে ইগনোর করবেন। আবার বলি, প্যাসেজে এসে বেশি কথা থাকবে, না মিললে ইগনোর করবেন, প্রশ্নের কোন অংশ মিলতেছে এইটুকু খালি খেয়াল করবেন। এই যে সায়েন্স ইন আপ, হাউ টু ট্রেন ইউর ড্রাগন এন্ড অবতার, দেয়ার ইজ এন অ্যাডেড ফিলিং অফ ভার্টিগো। ভার্টিগো মানে হলো মাথা ঘোরা, যদি কেউ জানি তাও তেমন কোনো লাভ নাই, যদি কেউ না জানি তাও কোনো লস নাই। ইফ ইউ হ্যাভ এনি ফিয়ার অফ হাইটস then 3D really adds to this element. বলেন কোনটা মিলে? কোনটা মিলে? ওই যে প্রশ্ন যেটা লেখা ছিল না, ফোবিয়া, আতঙ্ক, ফিয়ার অফ হাইট, বলছিলাম না প্যাসেজের ভিতরে গিয়ে নির্দিষ্ট থাকবে, প্যাসেজের ভিতরে একটা নির্দিষ্ট ফোবিয়া আছে, ফিয়ার অফ হাইট। এটা ফিল্মের উপরে একটা গবেষণামূলক প্রবন্ধ, এই জন্য এটা সব বুঝতে গেলে আপনি হারিয়ে যাবেন, একেবারে নষ্ট হয়ে যাবেন। নেক্সট দেখি কি আছে। আমার প্রশ্ন আসার দরকার নেই, আমরা তো লোক খুঁজবো, লোক বা ওই যে লিস্টটা খুঁজবো, আমরা লিস্টটা খুঁজবো, তাই না? আমরা যেহেতু লিস্ট খুঁজবো, therefore আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তারপর থেকে দেখবো। আচ্ছা, কেভিন কার পাইছে, তারপর থেকে সি পেরাতেই। কেভিন কার আর্গিউস দ্যাট, এখন বুঝবেন কেন আমি এটা কঠিন বলছি, বাট আপনি যদি আমার রুলটা মনে রাখেন, এটার ভিতরে হারায় না যান, প্রত্যেকে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যাপারটা কি। Kevin Carr argues that the backlash against 3D is similar to that which occurred against CGI2 several years ago, and point out that CGI is now widely regarded as part of the filmmaker's artistic toolkit. He also notes that new technology is frequently seen to be a gimmick in its early days, pointing out that many commentators slapped the first stocky films
on the early 1920s with this same level. যদি আমাকে বলেন যে স্যার কি বুঝছেন, আমিও তেমন কিছু বুঝি নাই ভাই, আমি তো ফিল্ম ক্রিটিক না, তো এটা বোঝা একটু মুশকিল আছে। এটা না বুঝে যে উত্তর দেওয়া যাবে, এটা আবার কেমব্রিজ বুঝে। কি সিদ্ধান্ত নেওয়া যাবে বলেন? সিদ্ধান্ত নেওয়া হবে যে কেমব্রিজের সাথে যেহেতু আমাদের কোনো গন্ডগোল নাই, এবং জানি যে একটা বাদ যাবে, কাজে এর বাদের খাতায় রাখতে তো কোনো অসুবিধা নাই। এর বাদের খাতায় রাখতে কোনো অসুবিধা আছে? আপনি আপনি না বুঝলে আপনি কেন আরেকটা জোর করে বুঝতে যাচ্ছেন? বাদের খাতা যে আছে ভুলে যাচ্ছেন কেন? একজন তো হবেই, ঠিক আছে? একটা মিললে হবে না। আর্লি মানে অলরেডি, ইট মে বি, মে নট বি, বাট যে মেন্টাল ক্যাপাসিটি, মানসিক বিষয়, তারপরে অর্ডিনারি মুভিজ বলতে হবে, 3D বলতে হবে। হ্যাঁ, এগুলো আসে নাই কিছু, কাজে এর বাদের খাতায় রাখলাম। সিম্পল, এর বাদের খাতায় রাখলাম। যেটা হবে সেটা পুরোটাই মিলবে আসলে। হ্যাঁ, আমি বলছি যে মোটামুটি মিললেই হবে, এটা হচ্ছে বেশি পরিশ্রম যাতে না হয়, কিন্তু আসলে পুরোটাই মিলবে। বেশিরভাগ মিললেই তখন মিলে যায়। এটাকে আমরা বাদের খাতায় রাখলাম। বাদের খাতায় রাখলে কি সিদ্ধান্ত হয় বলেন তো? বাদের খাতায় রাখলে আরেকটা কি সিদ্ধান্ত একই সাথে নিতে হয়? বাদের খাতায় রাখলে আরেকটা কি সিদ্ধান্ত একই সাথে নিতে হয়? একটু আগে শিখেছি, আরেকটা দুইবার হবে। তাহলে আরেক বেটা দুইবার হবে, এটা মনে রাখতে হবে। একটা বাদ দেওয়ার সাথে সাথেই, মানে একটা আরেকটার পরিপূরক, একটা বাদ আরেকটা দুইবার। ফাইন, তাহলে তাই যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কেভিন কারের পর থেকে দেখবো। কেভিন কার বাদের খাতায় রাখলাম। এখান থেকে দেখি মাইকেল রোজেনবার্গ, যে ডক্টর মাইকেল রোজেনবার্গ, আবার ডক্টর ডেবোরা ফ্রিডম্যান, এই যে স্ক্যান করলেই পাওয়া যায়, দুইটা ডক্টর ছিল। দেখি তো, ডক্টর মাইকেল রোজেনবার্গ, a professor at Northwestern University, has pointed out that many people go through life with minor eye disturbances. আপনাকে আর পড়ার দরকার আছে? চোখ নিয়ে একটাই ছিল। আচ্ছা, দেখেন ডেবোরা ফ্রিডম্যান কি বলছে। Notes that the perception of depth, perception মানে mental ability, conjured through 3 dimensions, 3D এর ব্যাপারে বলছে, does not complement মানে ওই যে কনফ্লিক্ট, নেগেটিভ angles from we take in the world মানে সারাউন্ডিং। তাহলে ডক্টর ডেবোরা ফ্রিডম্যান হলো গিয়ে লাস্টেরটা। আর এই যে আই ডিস্টারবেন্সেস চেক করার কি ছিল? অলরেডি থাকা আই প্রবলেম আরো সমস্যা হয় কিনা। A slight muscular imbalance, for example, that does not interrupt in the experience of a 3D movie. However, this problem can be exacerbate, মানে আরো অবনতি হওয়া, through the viewer trying to concentrate on unvisual, মানে তার মানে হচ্ছে কি, যদি আপনি এক্সাসারবেট নাও বুঝেন, স্যার এটা আমি বুঝি না, ভালো কথা, আই নিয়ে তো খালি একটাই আছে, ওইটাই ডক্টর মাইকেল রোসেনবার্গ। তাহলে চোখ নিয়ে ডক্টর মাইকেল রোসেনবার্গ, আর মেন্টাল সারাউন্ডিংস হচ্ছে পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পিপল অলরেডি হ্যাভ, এই যে কই, এই যে 3D conflicts with our mental surroundings of our, does not complement মানে conflicts। তাহলে এটা হলো ডক্টর ডেবোরা ফ্রিডম্যান। আর আই কোনটা? 3D viewing can worsen in the visual disorder, তার মানে এটা হচ্ছে ডক্টর মাইকেল রোসেনবার্গ। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার, বোঝাই যাচ্ছে। এক্সাসারবেট অতিরঞ্জন না স্যার, একজন লিখেছেন, আমি একটু ঠিক করে দেই। এক্সাজুরেট হলো অতিরঞ্জন, আর এক্সাসারবেট মানে অবনতি হওয়া, অ্যাগ্রেভেট করা। হ্যাঁ, এক্সাজুরেশন, এক্সাজারেট ওটা হলো অতিরঞ্জন, আর এক্সাসারবেট মানে অবনতি হওয়া, মানে ওয়ার্সেন, ওই যে আরো খারাপ হওয়া। সবাই তো বুঝতে পেরেছি এখন? তাইলে এখন বলেন তো, কে দুইবার হবে? কে দুইবার হবে লেখেন। অলরেডি বোঝার কথা, যদি আমরা গেমটা বুঝে থাকি। আর এই গেম বোঝার পরে লাস্টেরটা যদি দুইবার আসে, তাহলে ওটা খুঁজেও টাইম নষ্ট করবেন না। এইখানে আপনি বরং 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আপনি লিড নেবেন অন্যদের থেকে। 21-23G, এছাড়া কোনো গতি নাই। ইন্টারেস্টিং গেম কিন্তু, আর না বুঝলে পুরাই একটা ভজঘট কঠিন জিনিস, অনেকটা আইকিউ গেম টাইপের মতো, জাস্ট একটু ম্যাচ করা, স্ক্যান অ্যান্ড ম্যাচ অ্যান্ড নো দি রুলস। স্ক্যান মানে নো দি রুলস, স্ক্যান অ্যান্ড ম্যাচ অ্যাকর্ডিং টু দি রুল। কোন রুল? যে একজন বাদ যাবে, একজন দুইবার হবে, আর বাকিটা মোটামুটি ম্যাচ করলেই হবে। এই হলো ম্যাচিং গেম। আচ্ছা, আমরা তো তারপর রজার এবারটা দেখে নিই। আমরা রজার এবার দেখে নিই, আমরা তারপরেও শান্তির জন্য দেখে নিই, মানে দেখি রজার এবারটা কি বলে, দেখে নিই না, সমস্যা কি।
এবং দেখবেন আপনি স্ক্যান করলেও দুইবার পাবেন। রজার এবার্ট, আবার এইভাবে করেন এবার্ট। তাহলে যে বেটা দুইবার থাকে জেনারেলি হয়তো এরকমও থাকে যে ফুল নাম না থাকে লাস্ট পার্টটা থাকে। এটাও বলে দিলাম যে ফাইনালি এবার্ট এরকমও থাকে। দুইবার বলতে গেলে, সেকেন্ড বার বলতে গেলে বা থার্ড বার বলতে গেলে ফুল নাম আর বলে না। উইলিয়াম জনসন, একবার বলে উইলিয়াম জনসন, পরে গিয়ে বলে জনসন অলসো এডেড দ্যাট, ওইটার কেউ খেয়াল করে না। তাহলে কেমব্রিজ কি কি কাজগুলো করে এই সংক্রান্তে জ্ঞানটা খুব জরুরি। এই সংক্রান্তে জ্ঞানের কমতি থাকলেই আপনি উষ্টা খাবেন, হোঁচট খাবেন। রজার রজার এবার্ট ওয়ান্টস দ্যাট 3D ইজ ডেট্রিমেন্টাল। ধরেন আপনি ডেট্রিমেন্টাল মানে জানেন না, আর আপনাদেরকে একটা টেকনিক শেখাই কিভাবে আপনি আননোন ভোকাবুলারি বাইপাস করে উত্তর করতে পারবেন। ডেট্রিমেন্টাল টু গুড ফিল্ম মেকিং, তাহলে হয় এটি গুড ফিল্ম মেকিং এর সহকারী মানে পজিটিভ, অথবা গুড ফিল্ম মেকিং এর বাধা। এইটুক তো আন্দাজ করতে পারবেন যে হয় পজিটিভ নাহলে নেগেটিভ নাকি। এই যে আমি বলছি যে আননোন ভোকাবুলারি নিয়ে কিভাবে কাজ করবেন, ডেট্রিমেন্টাল টু গুড ফিল্ম মেকিং, তাহলে গুড ফিল্ম মেকিং এর বাধা অথবা সহায়ক। এই তো, এছাড়া তো মিনিংই হতে পারে না। অ্যাপ্লাই ইউর কমন সেন্স। এখন তাহলে দেখবেন পজিটিভ না নেগেটিভ তাহলে বুঝে যাবেন। ফার্স্টলি হি আর্গিউজ দ্য টেকনোলজি ইজ সিম্পলি আননেসেসারি। ঠিক আছে, তাহলে 3D ইজ ডেট্রিমেন্টাল টু গুড ফিল্ম মেকিং, তাহলে 3D তো টেকনোলজি, তাহলে উনি বলছেন টেকনোলজি ইজ আননেসেসারি, তাহলে ডেট্রিমেন্টাল কি, পজিটিভ না নেগেটিভ বলেন। ডেফিনেটলি নেগেটিভ। 3D তো টেকনোলজি, আর উনি বলছেন টেকনোলজি আননেসেসারি, তো দেয়ারফর একই লাইনে তো কথা বলতেছে, তো দেয়ারফর এটা গুড ফিল্ম মেকিং এর বাধা। এখন উনি কি বলতে চাচ্ছেন, 2D মুভিজ মানে যে অর্ডিনারি মুভিজ আর অলরেডি 3D অ্যাজ ফার অ্যাজ আওয়ার মাইন্ডস আর কনসার্ন। তাহলে বুঝে গেছি ওই যে অর্ডিনারি মুভিকে অলরেডি আমরা 3D দেখতে পারি ওইটা। আরেকটা দেখি তো, ফাইনালি এবার সাজেস্ট দ্যাট 3D এনকারেজেস ফিল্ম মেকার্স টু আন্ডারকাট ড্রামা। তার মানে যে ঘটনা বা ড্রামা নাটক এগুলিকে কি করে, আন্ডারকাট করে মানে কমিয়ে দেয়, অ্যান্ড ন্যারেটিভ ইন ফেভার অফ সিম্পলি ফিলিং অন মোর গিমিক্স এন্ড স্পেশাল এফেক্টস। তার মানে চোখ দিয়ে দেখার এফেক্টসটা বেশি হয়, ড্রামা টামা এগুলা কাট হয়, তাই তো। তাহলে দেখি তো কি কি বলছে এখন তাহলে। People already have the mental capacity to see ordinary movies in 3 dimensions. রজার এবার্ট। আরেকটা হচ্ছে কে, 3D encourages an overemphasis on quick visual thrills। কি পাইছি না, ড্রামাটাকে কাট করে খালি দেখার সৌন্দর্য বাড়ায়, তাহলে কুইক ভিজুয়াল থ্রিলস দেয়। কি ওকে, এইটা আমার সাজেশন হচ্ছে শেষে গিয়ে যদি ওইটা থাকে যে একটি বাদ, তাহলে লাস্টের দুইটা আর খুঁজবেন না, ওই একজন আছে, ওই একজনের জন্য দুইটা বরাদ্দ, আপনি অন্য প্রশ্নে চলে যাবেন, অন্য প্যাসেজে চলে যাবেন। ঠিক আছে, টেক এ লিপ, অর্থাৎ একটা জাম্প করেন, অন্যদের চেয়ে লিড নেন। যদি যদি এটা থেকে থাকে লাস্টে আর কি, লাস্টে মানে আগে একজন বাদ হয়েছে, লাস্টে একজন লোক আছে এবং দুটি বাদ আছে, মানে দুটি বাদ আছে। অতএব আমার সিদ্ধান্ত যেহেতু আগে একজন বাদ হয়েছে এবং প্রশ্ন সংখ্যা এবং লোক সংখ্যা সমান, কাজে একজন দুইবার হবে, কাজে এইটাই ওইটা, আপনার দেখারও দরকার নাই। ঠিক আছে স্যার, এতক্ষণে বলতেছেন 20-30, কোথায় ছিলেন? আমরা তো এই যে ওয়ার্সেন এক্সিস্টিং ভিজুয়াল ডিসঅর্ডার তো দেখালামই যে ডক্টর মাইকেল রোজেনবার্গ একমাত্র আইন নিয়ে কথা বলছেন, এটা 23। আর 3D কনফ্লিক্টস আর মেন্টাল কনস্ট্রাকশন অফ সারাউন্ডিং, ওই যে সারাউন্ডিং এর বদলে পেয়েছিলাম ওয়ার্ল্ড, তারপরে কনফ্লিক্টস এর বদলে পেয়েছিলাম ডাজ নট কমপ্লিমেন্ট, মেন্টাল কনস্ট্রাকশনের মানে পরিবর্তে পেয়েছিলাম পারসেপশন, ডক্টর ডেবোরা ফ্রিডম্যান। আচ্ছা, আগের যে কোনোটাও দুইবার হতে পারে, লজিক্যালি হতে পারে, আমার কোনো রুল নাই। বাট আমার অবজারভেশন হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, জেনারেলি আগে যখন একটা বাদ হয়ে যায় তখন লাস্টেরটা গিয়ে দুইটা হয়। যিনি স্কিল্ড লোক, যার স্কিল আছে, সে যাতে অন্যদের চেয়ে অ্যাডভান্টেজ পেতে পারে এই সুবিধাটা দেওয়া হয়। স্কিল লোকের জন্য এই সুবিধাটা দেওয়া হয়ে থাকে জেনারেলি, যে আগে যদি একজন বাদ হয়ে থাকে তাহলে বি শিওর যে লাস্টে একজন বাদ থাকলে দুজন হলে ওইটাই ওইটা, এবং প্রায়ই এটা ঘটে 80% ক্ষেত্রে। বোঝাতে পেরেছি স্যার? একজন প্রশ্ন করেছিলেন আগের যে কোনো দুই মানে আগের যে কোনোটাকে দুইবার হতে পারে না, হতে পারে ঠিক আছে, বাট ফ্রম দি এক্সপিরিয়েন্স উই ফাইন্ড ইট। আপনি যখন দেখবেন যে একজন আগে বাদ হয়ে গেছে, মিলছে না কেউ, তখন কি আপনি মোটামুটি দেখবেন যে একজন বাদ আছে আর দুইটা প্রশ্ন বাদ আছে, আপনি জেনারেলি এরকম বেশিরভাগ পাবেন। এটাও জেনে রাখা ভালো, এটাও জেনে রাখা ভালো, এক্সেপশন হতেই পারে, বাট এটা কম হয়। আমরা সবাই যে এই নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমরা স্কিল গুলো গঠন করবো, কিছু আছে রুলের কোনো ব্যতিক্রম নাই।
কিছু আছে 80% ট্রু, তখন এইভাবে খেয়াল রাখতে হবে এটা 80% ট্রু।